নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র নিয়ে। আমি নমুনা প্রশ্নপত্রগুলোর উত্তর সহ তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। আজ আমি আলোচনা করব নমুনা প্রশ্নপত্র 9 বা মডেল কোশ্চেন পেপার 9 এর সমাধান নিয়ে। এর আগের যে নমুনা প্রশ্নপত্রগুলো আলোচনা করেছি সেগুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই নমুনা প্রশ্নপত্রগুলো তোমরা সলভ করে গেলে এখান থেকেই তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। শুরু করছি মডেল কোশ্চেন পেপার 9। প্রথম প্রশ্ন কি বলছে? ঋষি আয়তধৌমের দৃষ্টিতে উপমন্যু কেমন ছিল? না, ঋষি আয়তধৌমের দৃষ্টিতে উপমন্যু ছিল বেশ হৃষ্টপুষ্ট। প্রসন্ন হয়ে অশ্বিনী কুমারদ্বয় উপমন্যুকে কি দিয়েছিলেন? না, একটি পিষ্টক দিয়েছিলেন। শূন্যস্থান পূরণ বলছে সর্বে চতে ড্যাশ প্রতিভাসন্তিতি। এখানে হবে কি সর্বে চতে বেদা প্রতিভাসন্তিতি। গরুর দুধ পানে নিষেধ থাকায় উপমন্যু কি খেতেন? না, উপমন্যু গরুর দুধে পানে নিষেধ থাকায় সেই গরুর যে বৎস অর্থাৎ গো বাছুর বা গরুর যে বাছুর সেই বাছুরগুলোর উদ্গীরণ করা ফেনা অর্থাৎ গরুর উদ্গীরণ করা মুখের ফেনা খেত। তা বলছে কি সঠিক ঘটনাক্রম বেছে নাও। উপমন্যু কোথা থেকে চারটা ঘটনা দিয়েছে, কোন ঘটনাটা আগে কোনটা পরে সেটা তোমাদের সাজিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। বলছে গুরু উপমন্যু থেকে সকল ভিক্ষাজাত দ্রব্যই গ্রহণ করে নিতেন। অশ্বিনী কুমারদ্বয় উপমন্যুকে একটি পিষ্টক দিয়েছিলেন। উপমন্যু কুয়োতে পড়ে অন্ধ হয়ে পড়ে গিয়েছিল। উপমন্যু অন্ধ হয়ে গিয়েছিলেন। তাহলে এখানে প্রথম হচ্ছে কি এক প্রথম। তারপর কি বলছে উপমন্যু অন্ধ হয়ে গিয়েছিল 2। উপমন্যু কুয়োতে পড়ে গিয়েছিল এটা 3 এবং 4 হচ্ছে অশ্বিনী কুমারদ্বয় উপমন্যুকে একটি পিষ্টক দিয়েছিলেন। অর্থাৎ সঠিক উত্তরটি হলো ক। বর্ষাবর্ণ নামে রচয়িতা বাল্মীকি। সংপর্শ তং নভ। সংপর্শ মানে দেখো, তং তুমি, নভ মানে আকাশকে। তম বলতে বোঝানো হয়েছে কাকে? এখানে লক্ষণকে। কারণ রামচন্দ্র বর্ষার অপরূপ সৌন্দর্যের বর্ণনা দিয়েছিল লক্ষণকে, তাই এখানে তম বলতে বোঝানো হয়েছে লক্ষণকে। বিবৃতি দিয়েছে, তার সঠিক কারণ খুঁজতে হবে। বলছে কি বিবৃতি কি বলছে? আকাশ শান্ত মহাসাগরের মতো শোভা পাচ্ছে। কারণ কি? না, বিক্ষিপ্ত মেঘের দ্বারা আবৃত হওয়ায় আকাশ কখনো প্রকাশিত কখনো অপ্রকাশিত। অর্থাৎ বলছে বিক্ষিপ্ত মেঘের দ্বারা আবৃত হয় আকাশ কখনো প্রকাশিত কখনো অপ্রকাশিত, আর তাই আকাশ শান্ত মহাসাগরের মতো শোভা পাচ্ছে। 2 নম্বর শ্লোক তোমাদের হয়তো মনে পড়বে, ক্বচিৎ প্রকাশং ক্বচিৎ অপ্রকাশং প্রকৃতি নাম্বুধরং বিভাতি ক্বচিৎ ক্বচিৎ পর্বত সন্নিরুদ্ধং রূপং যথা শান্ত মহার্ণবস্য। অর্থাৎ এখানে বলছে কি না, বিবৃতিটাও ঠিক আর কারণটাও ঠিক। অর্থাৎ বিবৃতি এবং উভয় সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। তা বলছে কি অয়ং সকাল সংপ্রাপ্ত। 1 নম্বর শ্লোক প্রথম লাইন। এখানে কোন কালের কথা বলা হয়েছে? না, এখানে বর্ষাকালের কথা বলা হয়েছে। তারপর কি বলছে? দুটো মন্তব্য দেওয়া আছে, মন্তব্যের মধ্যে সম্পর্ক নিরূপণ করতে বলছে। রামচন্দ্র সীতা দেবীর কাছে বর্ষার অপরূপ সৌন্দর্য বর্ণনা করছেন। এই বাক্যটা সঠিক নয়, মিথ্যা। 2 নম্বর মন্তব্য বলছে বর্ষায় যুদ্ধক্ষেত্রে মত্ত হাতিদের ন্যায় মেঘ গর্জন করছে। এটা সঠিক। তাহলে এখানে আমরা প্রথম বাক্যটা সঠিক নয়, মিথ্যা। অর্থাৎ মন্তব্য 1 মিথ্যা, কিন্তু মন্তব্য 2 সত্য। কৃপণ কপালী নামক পাঠ্যাংশটি কোথা থেকে সংগৃহীত? কৃপণ কপালী নামক পাঠ্যাংশটি শ্রীজীব ন্যায়তীর্থ রচিত ত্রিপিটক চর্বণং নামক প্রহসন থেকে নেওয়া হয়েছে। সংস্কৃত প্রতিশব্দ লেখো বলছে কি বৈদ্য অর্থাৎ চিকিৎসক। আবার ঘটনাক্রম দিয়েছে কৃপণ কপালী থেকে। বলছে বৈদ্যের কথা মতো চিকিৎসা না করলে রোগী জলাতঙ্ক রোগে আক্রান্ত হবে। মহামূর্খ বৈদ্য বনস্পতি ঘিয়ের বদলে গাওয়া ঘিয়ের ব্যবস্থা করেছিল।
বৈদ্য প্রাণ রক্ষার জন্য পালিয়ে গেল, গরম লোহা শলাকা দিয়ে ক্ষতস্থান পুড়িয়ে দিতে হবে। তো এখানে হবে 2 নম্বরটা বলছে 1, তারপরে কি হবে না লোহা শলাকা দিয়ে ক্ষতস্থান পুড়িয়ে দিতে হবে, এটা বলছে 2। তারপরে বলছে কি বৈদ্যের কথা মতো চিকিৎসা না করলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হবে, এটা হবে 3। আর বৈদ্য প্রাণ রক্ষার জন্য পালিয়ে গেল, এটা 4। অর্থাৎ অপশন ক। সন্ধি বিচ্ছেদ বলছে অত্রৈব, অত্র যুক্ত এব, বৃদ্ধি সন্ধির উদাহরণ অত্র যুক্ত এব, অত্রৈব। তারপর 15 নম্বর প্রশ্ন বলছে কি স্তম্ভ মেলানো, ঝটিত্তাগত, অনুধাবামি, পরিহরামি, বিধির্যতে। ঝটিত্তাগত মানে তাড়াতাড়ি আসা, তারপর বলছে কি অনুধাবামি মানে অনুসরণ করি, পরিহরামি মানে ত্যাগ করি, আর বিধির্যতে মানে বিদীর্ণ হচ্ছেন, অর্থাৎ অপশন খ। সন্ধি সংজ্ঞা বিধায়ক সূত্রটি কি না সন্ধি সংজ্ঞা বিধায়ক সূত্রটি হলো কি পর সন্নিকর্ষ সংহিতা। তারপর বলছে 17 নম্বর প্রশ্ন শিক্ষাযুক্ত অর্থী, শিক্ষার্থী। স্তম্ভ মেলাতে বলছে কি 18 নম্বর প্রশ্ন হস্যইকার যুক্ত হস্যইকার সমান দীর্ঘইকার, উদাহরণ কি না গিরি যুক্ত ইন্দ্র, গিরীন্দ্র। অকারের পর হস্য উকার থাকলে ওকার হয়, উদাহরণ কি নীল যুক্ত উৎপলম, নীলোৎপলম। আকারের পর ঐকার থাকলে ঐকার হয়, উদাহরণ রাজা যুক্ত ঐশ্বর্যম, রাজৈশ্বর্যম। অকারের পর হস্যইকার থাকলে একার হয়, উদাহরণ নর যুক্ত ইন্দ্র, নরেন্দ্র। তাহলে এখানে অপশন গ। 19 নম্বর প্রশ্ন কি বলছে প্রাক যুক্ত এখানে ঝলাং যশ অন্ত সূত্রানুসারে যশত্ব হয়েছে, যশত্ব কি প্রবর্তিত হবে, প্রবর্তিত হবে না, কোথাও কোথাও প্রবর্তিত হবে, বিকল্প রূপে প্রবর্তিত হবে, এখানে হবে কি প্রবর্তিত হবে। প্রাক যুক্ত এব প্রাগেব, অর্থাৎ বর্গের প্রথম বর্গের স্থানে তৃতীয় বর্গ, অর্থাৎ ক এর স্থানে গ, প্রাগেব। সঠিক রেখাচিত্র বলছে কি ব্যঞ্জন সন্ধি, স্তুত্ব সবর্ণ দীর্ঘ স্তুত্ব, ত স্থানে চ, স্তুত্ব সবর্ণ দীর্ঘ দীর্ঘ যুক্ত হস্যই সমান দীর্ঘই, স্তুত্ব 10 স্থানে ড, এটা ঠিক নয়। তারপর কি বলছে আবার বলছে ব্যঞ্জন সন্ধি স্তুত্ব 10 স্থানে বর্গে যাওয়া হয়, ঠিকই আছে, স্তুত্ব ত স্থানে ট হয়, এটাও ঠিক, যশত্ব ত স্থানে দ, ঠিকই আছে। উদাহরণ তৎযুক্ত জন্ম, তৎজন্ম, ঠিকই আছে। সৃষ্টযুক্ত তৎসৃষ্ট, এটাও ঠিকই আছে। চিৎযুক্ত রূপম, চিদ্রূপম, এটাও ঠিক আছে, অর্থাৎ অপশন খ। তারপর কি বলছে 21 নম্বর প্রশ্ন হল সন্ধি বলতে বোঝায় কি না হল সন্ধি বলতে বোঝায় ব্যঞ্জন সন্ধিকে, হল একটি প্রত্যাহার, সেই হল সন্ধি বলতে বোঝায় ব্যঞ্জন সন্ধিকে। শব্দরূপে কোন বিভক্তি যুক্ত হয়, শব্দরূপে সুপ বিভক্তি যুক্ত হয়। মন্তব্য দিয়েছে কি মন্তব্য 1 ছাত্র একটি অকারান্ত পুংলিঙ্গ শব্দ, সত্য। ছাত্র শব্দের প্রথমা বহুবচন হলো ছাত্রা, ঠিকই আছে। তাহলে কি বলছে এখানে হবে কি না মন্তব্য 1 আর মন্তব্য 2 একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, কারণ আমরা জানি ছাত্র শব্দের রূপ একটা ছাত্রা। 24 নম্বর প্রশ্ন কি বলছে যুষ্মাকম একটি ড্যাশ পদ, যুষ্মাকম একটি বহু বচনান্ত পদ। লট লকার বলতে ক্রিয়ার কোন কালকে বোঝায় না লট লকার বলতে ক্রিয়ার বর্তমান কালকে বোঝায়। শূন্যস্থান পূরণ বলছে ভূ একটি ড্যাশ গণীয় ধাতু, অর্থাৎ ভূ একটি ভাদু গণীয় ধাতু। বেমানান রূপটি বলছে এখানে, বেমানান রূপটি কি এখানে এখানে 3টা রূপ সঠিক আছে, পুজো ঈশ্বরী, পুজো ঈশ্বরী, পুজো ঈশ্বত, পুজো ঈশ্বন্তি, এখানে বেমানান হবে পূজয়ত। ধাতুর পর যুক্ত হয় কি কোন প্রত্যয় না ধাতুর পর যুক্ত হয় কৃত প্রত্যয়। জগ্ধ এর বিকল্প রূপটি কি না জগ্ধ এর বিকল্প রূপটি হলো অন্ন। 30 নম্বর প্রশ্ন কি বলছে সত্য মিথ্যার বিকল্প, দৃঢ় পদটি তা প্রত্যয়ান্ত পদ, ভুল। তারপর বলছে কি গই যুক্ত তা এর পরিনিষ্ঠিত রূপটি হবে গীতা, ঠিক। বিস্মৃত পদটি স্মি ধাতু নিষ্পন্ন হয়েছে বা নিস্মি ধাতু থেকে এসেছে, ভুল। শাসিতা এর পদ একটি বিকল্প রূপ হলো সৃষ্টা, এটা ঠিক। অর্থাৎ 1 ভুল 2 ঠিক 3 ভুল 4 ঠিক, অপশন ঘ। বেদের অপর নাম কি
না আমরা জানি বেদের অনেক অপর নাম রয়েছে, কিন্তু এখানে অপশন অনুযায়ী অপর নাম কি? শ্রুতি। এছাড়া রয়েছে ছন্দ, ত্রয়ী, আগম। বর্তমানে ঋগ্বেদের ড্যাশটি শাখা পাওয়া যায়? না, ঋগ্বেদের 5টি শাখা পাওয়া গেলেও চরণবুহর মতানুসারে বা চরণবুহ অনুসারে ঋগ্বেদের 5টি শাখা পাওয়া গেলেও বর্তমানে ঋগ্বেদের 2টি শাখা পাওয়া যায়। গীতিরূপা মন্ত্রা সামানি, এটি বলেছেন কে? গীতিরূপা মন্ত্র এটি বলছেন সায়নাচার্য। ঋগ্বেদ ও সামবেদের মন্ত্রগুলির পার্থক্য কি? না, ঋগ মন্ত্রগুলি গান রহিত এবং সাম মন্ত্রগুলি গীতিময়। এটা ঠিক। ঋগ মন্ত্রগুলি গীতিময় এবং সাম মন্ত্রগুলি গান রহিত। এটা ভুল। ঋগ মন্ত্রগুলি নির্দিষ্ট ক্রমানুসারে সাজানো এবং সাম মন্ত্রগুলি কোনো ক্রম নেই। এটাও ভুল। ঋগ মন্ত্রে যজ্ঞের প্রাধান্য রয়েছে এবং সামবেদে যজ্ঞের প্রাধান্য নেই। এটা ভুল। অর্থাৎ কেবল এক ঠিক, বাকি 3টা ভুল, অর্থাৎ অপশন ঘ। রামায়ণের কোন কাণ্ডে রামায়ণ রচনা ইতিহাস বর্ণিত রয়েছে? বালকাণ্ডে। আমি তোমাদের রামায়ণ আলোচনার সময় বলে দিয়েছিলাম যে রামায়ণে বালকাণ্ডে রামায়ণ রচনা ইতিহাস বর্ণিত রয়েছে বা সম্পূর্ণ রামায়ণের বর্ণনা রয়েছে। তাই বালকাণ্ডকে বলা হয় মূল রামায়ণ। স্তম্ভ মেলানো বলছে কি? কুমার দাসের কি? জানকী হরণ। জয়দেবের কি বলছে? প্রসন্ন রাঘব। দামোদর মিশ্র কি বলছে? হনুমান নাটক। আর ভোজের চম্পু রামায়ণ বা রামায়ণ চম্পু। তাহলে বলছে এখানে অপশন খ। রামায়ণে কোন কাণ্ডটি যুদ্ধকাণ্ড নামে পরিচিত? না, রামায়ণের লঙ্কা কাণ্ডটি যুদ্ধকাণ্ড নামে পরিচিত। 38 নম্বর প্রশ্ন কি বলছে? পঞ্চতন্ত্রের কোন অধ্যায়ে রাজনৈতিক তত্ত্ব বিবৃত হয়েছে? কাকোলুকিয়ম এই অধ্যায়ে বা এই তন্ত্রে। কথাশীল সাগরের শ্লোক সংখ্যা কত? না, কথাশীল সাগরের শ্লোক সংখ্যা 22,000, মতান্তরে 24,000। 40 নম্বর প্রশ্ন বলছে হিতোপদেশের 4টি খণ্ডের সঠিক ক্রমটি কি? বিগ্রহ, মিত্রলাভ, সন্ধি, সুহৃদবেদ। তাহলে কি হবে এখানে? মিত্রলাভ থেকে মিত্রলাভ, সুহৃদবেদ, বিগ্রহ, সন্ধি। মিত্রলাভ থেকে সুহৃদবেদ থেকে বিগ্রহ, বিগ্রহ থেকে সন্ধি। তাহলে এই হলো তোমাদের মডেল কোশ্চেন পেপার 9 এর 40টি প্রশ্নের উত্তর সহ আলোচনা। প্রত্যেকে আশা করি এই 9 নম্বর নমুনা প্রশ্নপত্রটা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি কারো এই নমুনা প্রশ্নপত্রগুলোর পিডিএফ প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানিও বা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেব। পরবর্তী দিন আমি নিয়ে আসছি পরবর্তী যে নমুনা প্রশ্নপত্র রয়েছে সেটি নিয়ে।